আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দুই গড়া নগদান বই উদাহরণ ২ নাম্বারটা দেখব। ঠিক আছে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে ১১৭ নাম্বার পৃষ্ঠায় যে উদাহরণ ২ নাম্বার দেওয়া রয়েছে সেই ২ নাম্বার উদাহরণটি দুই গড়া নগদান বইকে ফোকাস করে করা হয়েছে। তো এখানে এই উদাহরণের যে লেনদেনগুলো দেওয়া রয়েছে সেই লেনদেনগুলো প্রথমে আমরা বিশ্লেষণ করব, তারপরে আমরা দুই গড়া নগদান বই প্রস্তুত করব। চলো শুরু করি। কি বলা আছে দেখো, উদাহরণ ২ বলা আছে জাহিদ অ্যান্ড সন্সের ২০২৫ সালে এপ্রিল মাসের লেনদেন সমূহের ভিত্তিতে দুই গড়া নগদান বই প্রস্তুত করা। ওকে, ভালো কথা। এপ্রিলের ১ তারিখ বলেছে নগদ উদ্বৃত্ত ১২,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৩,৫০০ টাকা। খেয়াল করে দেখো, নগদ উদ্বৃত্ত তো ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে লিখবো, বাট বলেছে ব্যাংক জমাতিরিক্ত ৩,৫০০ টাকা। তাহলে ব্যাংক জমাতিরিক্তটা হলো ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত আর ব্যাংক জমাতিরিক্ত একই জিনিস। এটা ব্যালেন্স বিডি দিয়ে আমরা ক্রেডিট পাশে ব্যাংক কলামে লিখবো। বুঝতে পেরেছো? এপ্রিলের ২ তারিখে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এই দুইটা লেনদেন কন্ট্রাএন্টিভ হয়। তাহলে ব্যাংকে জমা দিলে টাকা বাড়ে, ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ডেবিট পাশে ব্যাংক কলামে বসাবো। অপর দিকে নগদ টাকা কমে, তাহলে ক্রেডিট পাশে নগদ কলামে বসাবো। আর দুইটা লেনদেনের পাশে আমরা হিসাবের পাশে আমরা কন্ট্রা এন্ট্রি মার্ক করে দিব সি অথবা ক দিয়ে, হিসাবের পাশে অথবা খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখে দিতে পারি আমরা, সমস্যা নেই। এপ্রিল ৫ তারিখ বলা আছে পণ্য বিক্রয় করে ২,৫০০ টাকা নগদে এবং ১,৫০০ টাকা চেকে পাওয়া গেল। তাইলে পণ্য বিক্রয় করেছো, পণ্য বিক্রয় করে নগদে ২,৫০০ টাকা এবং ১,৫০০ টাকা চেকে পাইছো। তাহলে নগদে ২,৫০০ টাকা মানে কি, নগদে বৃদ্ধি পাইছে এবং চেকে পাইছে যেটা সেটা ব্যাংকে বৃদ্ধি পাইছে। তাহলে ডেবিট পাশে ২,৫০০ টাকা নগদ কলামে এবং ১,৫০০ টাকা ব্যাংক কলামে বসবে। এরপরে দেখো এপ্রিলের ৮ তারিখ রাজীবের নিকট হতে ৩,০০০ টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান করা হলো ২,০০০ টাকা। তাহলে ৩,০০০ টাকার পণ্য ক্রয় করেছো রাজীবের নিকট থেকে। খেয়াল করে দেখো এই এন্ট্রিটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। রাজীবের নিকট থেকে ৩,০০০ টাকার পণ্য কিনছো, কিন্তু কিনে তুমি নগদে টাকা পরিশোধ করছো ২,০০০ টাকা, তার মানে নগদ ২,০০০ টাকায় হ্রাস পাইছে। এখানে কিন্তু ৩,০০০ টাকার কোনো লেনদেন নাই, বাকি ১,০০০ টাকা বাকি রয়ে গেছে। কার কাছ থেকে কিনছো? রাজীবের কাছ থেকে। রাজীব পাওনাদার। তো বাকি লেনদেন তোর, বাকিতে কোনো লেনদেন তো নগদান বইতে আসবে না, তাই না? নগদান বইতে শুধুমাত্র নগদান, নগদ এবং ব্যাংক রিলেটেড লেনদেনগুলোই আসবে, এ ব্যতীত অন্য কোনো লেনদেন আসবে না। তার মানে ১,০০০ টাকা বাকি, এটা বাদ। ২,০০০ টাকা নগদ পরিশোধ করছো, এইটা আসবে শুধুমাত্র ক্রেডিট পাশে নগদের কলামে ক্রয় হিসাব দিয়ে লিখে দেব। ১৪ তারিখ বলছে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ। মালিকের ব্যক্তিগত খরচ বা মালিকের ব্যক্তিগত যে সুবিধা ব্যবসা থেকে দেওয়া হয় সেটিকে উত্তোলন বলে। তাহলে উত্তোলন হিসাবে নগদ টাকা কমায় দিবা, ক্রেডিট পাশে বসায় দিবা। ১৯ তারিখে বলা আছে রাজীবকে চেক প্রদান ১,০০০ টাকা। এই যে দেখো ৮ তারিখে যে রাজীবের কাছ থেকে ৩,০০০ টাকা মাল কিনে ২,০০০ টাকা নগদ পরিশোধ করেছিলা, সেখানে তো ১,০০০ টাকা বাকি ছিল। সেই ১,০০০ টাকা ১৯ তারিখে এসে পরিশোধ করছো চেকের মাধ্যমে। তার মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে। ক্রেডিট পাশে ব্যাংক হিসাবে টাকাটা বসায় দেবা। ২৩ তারিখে বলা আছে মামুনের কাছ থেকে প্রাপ্তি ৫,০০০ টাকা। মামুনের কাছ থেকে প্রাপ্তি ৫,০০০ টাকা। তার মানে নগদে পেয়েছো, এটা ডেবিট পাশে বসবে। ২৪ তারিখে বলা হচ্ছে মাসুদকে প্রদান করা হয়েছে ৫,০০০ টাকা। তাইলে এটা নগদ টাকা কমে গেছে, ক্রেডিট পাশে বসবে। এরপরে এপ্রিলের ২৫ তারিখে বলা হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করলো। চার্জ ধার্য করলে ব্যাংকে টাকা কমে যায়, তাইলে ক্রেডিট পাশে ব্যাংক চার্জ হিসেবে লিখবো। ঠিক আছে? তো এই ছিল লেনদেনগুলোর বিশ্লেষণ। তো চলো আমরা এটির সমাধান কিভাবে করতে হয় সেটি আমরা দেখে নিই। তো দুই গড়া নগদান বইয়ের আমরা কলাম জানি, ডেবিট পাশে মোট কয়টি? ৬টি কলাম এবং ক্রেডিট পাশে মোট ৬টি কলাম। টোটাল ১২টি কলাম থাকে। ডেবিট পাশে কি তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। কি? নগদ টাকা, ব্যাংক টাকা। ক্রেডিট পাশে হলো তারিখ প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক আছে? এই যে মোট ১২টি কলাম রয়েছে, এই ১২টি কলামে আমরা প্রথমে জাহিদ অ্যান্ড সন্স এর দুই গড়া নগদান, জাহিদ অ্যান্ড সন্স উপরে লিখবো, এখানে লিখবো। তারপরে এর দুই গড়া নগদান বই নিচে লিখবো, এই লাইনে লিখবো। ঠিক আছে? এভাবে দেবো। তাহলে ১ তারিখে কি বলেছিলাম? নগদ উদ্বৃত্ত ব্যালেন্স বিডি দিয়ে ১২,০০০ টাকা নগদ ডেবিট পাশে বসাই দিব। এপ্রিলের ১ তারিখ ব্যালেন্স বিডি দিয়ে ১২,০০০ টাকা এখানে বসাই দিব। ৩,৫০০ টাকা কি বলেছিলাম? যে এটা ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট উদ্বৃত্ত, ক্রেডিট পাশে বসবে, তাইলে ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে বসাবো।
2 তারিখে কি বলেছিলাম? ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মানে ব্যাংকে টাকা বাড়ছে, নগদ টাকা কমছে। তাহলে ব্যাংকে বাড়লে ডেবিট পাশে, তাহলে ডেবিট পাশে ব্যাংকে নগদ কত? আ ব্যাংকে ৪,০০০ টাকা বৃদ্ধি পেল নগদান হিসাব। আর ক্রেডিট পাশে কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে এখানে ৪,০০০ টাকা দিয়ে দিবা। ঠিক আছে? তো এখানে এটি ক্রেডিট পাশে নগদ টাকা কমে যাবে, ৪,০০০ টাকা নগদ কলামে, আর ডেবিট পাশে ব্যাংকের কলামে ৪,০০০ টাকা বৃদ্ধি পাবে, এটা দিয়ে দিবা। এখানে কন্ট্রাএন্ট্রি হিসেবে ক অথবা সি লিখে দিবা। ঠিক আছে? এরপরে দেখো ৫ তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয় নগদে ২৫০০, চেকে ১৫০০। তাইলে এটা পাইছো। তাইলে পাইলে নগদে ২৫০০, চেকে মানে ব্যাংকে পাইছো ১৫০০, এটা বিক্রয় হিসেবে ডেবিট পাশে বসাই দিবা। এরপরে বলা আছে ৮ তারিখে রাজীবের নিকট ২,০০০ টাকা পরিশোধ করছো, ৩,০০০ টাকা কিনে, তাইলে নগদ ২,০০০ টাকা কমে যাবে। এখানে ক্রয় হিসাব দিয়ে ২,০০০ টাকা দিবা। ওকে। এরপরে দেখো বলা আছে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ, তার মানে এটা উত্তোলন হিসাবে দিয়ে ১,০০০ টাকা দিয়ে দিবা। এটা উত্তোলন হিসাবে ১,০০০ টাকা নগদে কমে গেছে, এটা দিয়ে দিবা। এরপরে বলা আছে রাজীবকে চেক প্রদান করা হয়েছে ১,০০০ টাকা। তার মানে কি ১,০০০ টাকা চেক প্রদান করছে, ব্যাংকের টাকা থেকে টাকা কমে গেছে। তাহলে ১,০০০ টাকা এখানে রাজীব হিসাব লিখে ১,০০০ টাকা দিয়ে দিব। ওকে। এরপরে দেখো কি বলা আছে? বলা আছে যে মামুনের কাছ থেকে প্রাপ্তি, তার মানে নগদ টাকা বৃদ্ধি পাইছে, ডেবিট পাশে বসাবো। মামুনের এখানে মামুন হিসাব দিয়ে নগদে ঘরে বসাবো। ২৪ তারিখ বলা আছে মাসুদকে প্রদান ৫,০০০ টাকা, তার মানে এটা টাকা চলে গেছে, তাহলে ক্রেডিট পাশে নগদের ঘরে ৫,০০০ টাকা বসাবো, এখানে মাসুদ হিসাব দিব। এরপরে ২৫ তারিখ বলা আছে ব্যাংক চার্জ ধার্য করলো ৩০০ টাকা, চার্জ ধার্য করলো, ব্যাংক চার্জ ধার্য করলো, তার মানে কি ব্যাংক থেকে টাকা কমে গেল ৩০০ টাকা, এটা আমরা ব্যাংক চার্জ হিসেবে লিখে দিব। তো এই ছিল পোস্টিং। এখন আমরা ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং করার জন্য দেখো নগদ এই পাশে ডেবিট পাশে যোগ করব, কত আছে? ১২,০০০, ২,৫০০ আর ৫,০০০, মোট কত হবে? ১৯,৫০০। তো ক্রেডিট পাশে যোগ করলে ১৯,৫০০ হয় না, তাইলে উভয় পাশে ১৯,৫০০ লিখবো। লিখে আমরা ক্রস মার্ক করে দিব। এরপরে এই ১৯,৫০০ থেকে ৫,০০০, ১,০০০, ২,০০০ আর ৪,০০০ বাদ দিলে ৭,৫০০ টাকা হবে। এটা ব্যালেন্স সিডি হিসেবে লিখবো। কি? ব্যালেন্স সিডি হিসেবে। এপ্রিল মাসের শেষ তারিখ, এপ্রিল মাসের শেষ তারিখ কত হবে? ৩০। তাইলে ৩০ এপ্রিল এটা ব্যালেন্স সিডি হিসেবে লিখে দেব। নগদে কলাম শেষ হলো। ডেবিট পাশে ব্যাংক কলামে দেখব ৪,০০০ আর ১,০০০ যোগ ৫০০ যোগ করলে ৫,৫০০ হয়। এই পাশে যোগ করলে ৪,৫০০, ৪,৮০০ হয়। তার মানে কি ডেবিট পাশে বেশি আছে, তাহলে ৫,৫০০ উভয় পাশে লিখব। হ্যাঁ? লিখে এই ৫,৫০০ থেকে ৩০০, ১,০০০ আর ৩,৫০০ বাদ দিলে ৭০০ টাকা থাকে, এটা ব্যালেন্স সিডি। তাইলে যে মাসের ব্যালেন্স সিডি যে পাশে থাকবে, তারপরের মাসের ১ তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হিসেবে তার বিপরীত পাশে যাবে। তো ব্যালেন্স সিডি আছে ক্রেডিট পাশে, ব্যালেন্স বিডি যাবে ডেবিট পাশে। পরের মাসের ১ তারিখ, এপ্রিলের পরে কি মাস? মে মাস। মে মাসের ১ তারিখে ব্যালেন্স বিডি ৭,৫০০ টাকা এখানে বসায় দিব, এখানে বসায় দিব ৭০০ টাকা। ঠিক আছে? এই যে এই অ্যামাউন্টটাই। ঠিক আছে? তো এই ছিল ২ গড়া নগদান বইয়ের সমাধান, এবং সেই সাথে উদাহরণ ২ এর সমাধানটা আমরা কমপ্লিট করতে পারলাম। এখানে ৮ তারিখের লেনদেনটা একটু কঠিন ছিল, এখানে গাপলিং ছিল। তো এটা আমরা কিন্তু সমাধান করতে পেরেছি। তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি জানার থাকে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তুমি কল দিয়ে আমার সাথে কথাও বলতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।